সতর্ক থাকতে হবে, চক্রান্তের মধ্যে যেন পথ না হারাই, বলছেন মির্জা ফখরুল। ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের সব গেট। জানাবো 3টি বড় গণ অভ্যুত্থানে লাভবান বিএনপি এবং সর্বশেষ জানাবো ছাত্র আন্দোলনে গুলি চালানো এপিবিএন সদস্য গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সতর্ক থাকতে হবে, চক্রান্তের মধ্যে যেন পথ না হারাই, বলছেন মির্জা ফখরুল। দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, আমাদের শুধু সতর্ক থাকতে হবে, চক্রান্তের মধ্যে দিয়ে আমাদের কেউ যেন বিপথে নিয়ে যেতে না পারে, আমরা যেন কোনো মতেই পথ না হারাই। বিএনপির মহাসচিব বলেন, হয়তো স্বাধীন হয়েছি, তবে এখনও চতুর্দিকে নাগিনীরা ছাড়ছে নিঃশ্বাস। তারা বিভিন্নভাবে চক্রান্ত করে আমাদের বিভক্ত করার চেষ্টা করছে। আজ সবচেয়ে বেশি প্রয়োজন ইস্পাত দৃঢ় ঐক্য নিয়ে দীর্ঘ 16 বছর লড়াই করেছি, সেই ঐক্যকে অটুট রাখতে হবে। কোনো মতেই তাদের চক্রান্তে পা দেওয়া যাবে না। 16 বছর ধরে এবং সাম্প্রতিক আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবার ও আহত ব্যক্তিদের রাষ্ট্রের তরফ থেকে ক্ষতিপূরণ ও ভাতা দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকার পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, এই অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা আকাশচুম্বী। জনগণ প্রত্যাশা করে এই সরকার এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে এমন একটি জায়গায় আনবে যেখানে সত্যিকার অর্থে একটি অর্থবহ নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়। গোপালগঞ্জে হামলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হওয়ার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, পরিষ্কার বোঝা যাচ্ছে তারা এখনও হায়নার মতো লুকিয়ে আছে, যে কোনো সময় আক্রমণ করবে। সেই আক্রমণকে প্রতিহত করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের সব গেট। রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্ধের 5 দিন পর আবারও 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের 16টি গেট। শনিবার সন্ধ্যা 7টায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি গেট খুলে দেওয়া হয়। জানা যায়, সাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থল ও নিম্নচাপে পরিণত হওয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে রাঙামাটিতে গত 2 দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে পানি বাড়ছে কাপ্তাই হ্রদে। কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, হ্রদের পানি ধারণ ক্ষমতার কাছাকাছি চলে এসেছে। বর্তমানে হ্রদে 108.53 মিনসি লেভেল পৌঁছালে হ্রদের তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। জেলার বাঘাইছড়ি, লাংদু ও রাঙামাটি পৌর এলাকা প্লাবিত হচ্ছে। এতে মানবেতর দিন কাটাচ্ছে তীরবর্তী মানুষ। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহের কালবেলাকে বলেন, পানির স্তর আরও বৃদ্ধি পাওয়ায় সন্ধ্যায় বাঁধের গেট খোলার বিষয়টি চিন্তাভাবনার মধ্যে ছিল। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সন্ধ্যায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি গেট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। 3টি বড় গণ অভ্যুত্থানেই লাভবান বিএনপি। বাংলাদেশের রাজনীতিতে বাকবদলের 3টি গণ অভ্যুত্থানেই দৃশ্যত লাভবান হয়েছে বিএনপি। 1975 সালের গণ অভ্যুত্থানের পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে বিএনপি প্রতিষ্ঠা করে। 1990 সালের গণ অভ্যুত্থানের পরে বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে এবং 2024 সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে দলটির ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানী সাঈদ ইফতেখার বলেছেন, দুটো গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক শূন্যতার সুবিধা পেয়েছে বিএনপি। প্রতিটি ক্ষেত্রে রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগ অত্যন্ত নেতিবাচক হিসেবে জনগণের কাছে প্রভাবিত হয়েছে, সেই সুযোগ বিএনপি পেয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমেদ বলেন, জনবিদ্রোহ বা জনরোষের ফলে যে সরকার পরিবর্তন হয়েছে সেটা রাজনৈতিক ফসল বিএনপি ঘরে তুলেছে। 1975 সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার আগে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেকের মনে মারাত্মক অসন্তোষ ছিল। একদলীয় শাসন ব্যবস্থা, যেটি বাকশাল হিসেবে পরিচিত, প্রবর্তনের মাধ্যমে মুজিব বিরোধী মনোভাব প্রবল হয়ে ওঠে। শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তৎকালীন বাংলাদেশে পরিষ্কার রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল। সেটি পূরণ করার জন্য বিশ্বাসযোগ্য ও জনপ্রিয় কোনো দল ছিল না। যেসব রাজনৈতিক দল ছিল তাদের জনভিত্তি ততটা শক্ত ছিল না। হত্যাকাণ্ডের মাধ্যমে শেখ মুজিবুর রহমান ক্ষমতাচ্যুত হবার পরে বিএনপি নামক কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব ছিল না। তখন ক্ষমতায় এসেছিলেন খন্দকার মোস্তাক আহমেদ, যিনি আওয়ামী লীগেরই নেতা ছিলেন। তবে সামরিক কর্মকর্তা হিসেবে জিয়াউর রহমান সেনানিবাসের বাইরেও অনেকের কাছে পরিচিত ছিলেন। 1975 সালের 3 নভেম্বর মেজর জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে বিদ্রোহ হয়। খালেদ মোশাররফের এই অভ্যুত্থানকে ভারতীয় আধিপত্যবাদের একটি ষড়যন্ত্র বলে আখ্যায়িত করে মুজিব বিরোধীরা। ভারতীয় চক্রান্তের গুজব ঢাকায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই মানুষের মনে দুশ্চিন্তা এবং সন্দেহ দেখা দেয়।
7ই নভেম্বর দেশের বিভিন্ন সেনা ছাউনি থেকে সৈন্যরা ঢাকায় এসে পৌঁছায় এবং তাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার জনতা যোগ দেয়। এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল তৎকালীন সাবেক সেনা কর্মকর্তা ও জাসদ নেতা কর্নেল আবু তাহের। প্রধানত তার পরিকল্পনায় জাসদের বিপ্লবী সৈনিক সংস্থা এই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়। লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন, তখন অনেকের ধারণা হয়েছিল যে আওয়ামী লীগ হয়তো ভারতের সহায়তা নিয়ে আবার ফিরে আসতে পারে। সেই আশঙ্কা কিংবা প্রেক্ষাপট থেকে 7ই নভেম্বর কর্নেল আবু তাহেরের নেতৃত্বে সিপাহী জনতা বিদ্রোহ করে এবং জিয়াউর রহমানকে মুক্ত করে। বন্দিদশা থেকে জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রে চলে আসেন। পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন 7ই নভেম্বর বিদ্রোহ না হলে জিয়াউর রহমান রাজনীতিতে কতটা আসতেন কিংবা আসলেও কতটা সফল হতেন সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। 7ই নভেম্বর পর থেকে রাষ্ট্র ক্ষমতা পরিচালিত হতে জিয়াউর রহমানের ইশারায়, কিন্তু জিয়াউর রহমান মুক্ত হওয়ার পর পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। যে জিয়াউর রহমানকে পাশে পাবার আশায় ছিলেন কর্নেল তাহের, সেই জিয়াউর রহমান মুক্ত হয়ে ভিন্ন ইঙ্গিত দিলেন। দৃশ্যপটের সামনে চলে আসেন জিয়াউর রহমান এবং আড়ালে যেতে থাকেন কর্নেল তাহের। খন্দকার মোস্তাক ক্ষমতাচ্যুত হবার পরে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। তিনি প্রেসিডেন্ট থাকলেও ক্ষমতা পরিচালিত হতো ক্যান্টনমেন্ট থেকে জিয়াউর রহমানের নির্দেশনায়। 1976 সালের জুলাই মাসে কর্নেল তাহের সহ 17 জনকে সামরিক আদালতে গোপন বিচারের মুখোমুখি করা হয়েছিল। বিচারের কয়েকদিন পরেই কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। 1976 সালের নভেম্বর মাসে প্রধান সামরিক আইন প্রশাসকের পদ থেকে সরে যান আবু সাদাত মোহাম্মদ সায়েম। তখন জিয়াউর রহমানের হাতে প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। এর 5 মাসের মাথায় অর্থাৎ 1977 সালের এপ্রিল মাসে আবু সাদাত মোহাম্মদ সায়েম রাষ্ট্রপতির দায়িত্ব জিয়াউর রহমানের কাছে দিয়ে পদত্যাগ করেন। রাষ্ট্রপতি হওয়ার 1.5 বছরের মধ্যে রাজনৈতিক দল গঠন করেন জিয়াউর রহমান। মহিউদ্দিন আহমেদের ভাষ্য হচ্ছে, সময়টাকে বিএনপি তাদের পক্ষে নিতে পেরেছিল। আওয়ামী লীগের বিরোধিতার মাধ্যমে জিয়াউর রহমান পরিস্থিতি সামাল দিয়ে নিজের পক্ষে নিতে পেরেছিলেন। 1990 সালের গণ অভ্যুত্থান। 1980-এর দশকে তৎকালীন সামরিক শাসক এইচ.এম. এরশাদ ক্ষমতা থেকে সরানোর জন্য আওয়ামী লীগ ও বিএনপি আন্দোলন করে। তাদের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলও ছিল। কিন্তু দেখা গেল এরশাদের পতনের পরে 1991 সালে বাংলাদেশে যখন প্রথম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয়, তখন ক্ষমতায় আসে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এরশাদের শাসন আমলে 1986 সালে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবার কারণে জনগণের মধ্যে তাদের নিয়ে একটি নেতিবাচক ধারণা তৈরি হয়। তখন এরশাদ বিরোধী বড় রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল যে স্বৈরাচার সরকারের আমলে কোনো নির্বাচনে তারা অংশ নেবে না। কিন্তু সবাইকে হতবাক করে দিয়ে আওয়ামী লীগ 1986 সালের নির্বাচনে অংশ নিয়েছিল। নির্বাচনে অংশ নেবার ব্যাপারে এইচ.এম. এরশাদ সরকারের সঙ্গে তাদের একটি সমঝোতা হয়েছিল বলে জানা যায়। তখন এরশাদ সরকারের প্রভাবশালী মন্ত্রী ছিলেন মওদুদ আহমেদ, যিনি পরবর্তীতে বিএনপিতে যোগ দিয়েছিলেন। মওদুদ আহমেদের লেখা চলমান ইতিহাস, জীবনের কিছু সময় নিয়ে কিছু কথা 1983 থেকে 1990 বইতে এই বিষয়টি উঠে এসেছে। সেখানে তিনি লিখেছেন, সরকারের সাথে এক গভীর সমঝোতার পর আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয় এবং নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমার মাত্র কয়েক ঘন্টা আগে তারা তাদের সিদ্ধান্ত ঘোষণা করে। আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের শিক্ষক সাইদ ইফতেখার আহমেদ বিশ্লেষণ হচ্ছে, বিএনপি তখন একটা ধারণা তৈরি করতে পেরেছিল যে আওয়ামী লীগ যদি 1986 সালের নির্বাচনে অংশ না নিত, তাহলে এরশাদের পতন আরও আগেই ঘটানো সম্ভব হতো। তিনি বলেন, এই বিষয়টি বিএনপিকে রাজনৈতিক সুবিধা দিয়েছিল এরশাদের পতনের পর। এর ফলে 1991 সালের নির্বাচনে জয়লাভ করে বিএনপি ক্ষমতায় আসে। মহিউদ্দিন আহমেদ বলেছেন, খালেদা জিয়া নেতা হয়েছিলেন এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে। তিনি জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে নেতা হন নাই। জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে তিনি দলে এসেছিলেন, কিন্তু নেতা হয়েছিলেন আন্দোলনের মধ্যে দিয়ে। এই ফসলটা তিনি ঘরে তুলেছিলেন 1991 সালে। 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যেই দুটো রাজনৈতিক দল এখন পর্যন্ত সবচেয়ে লাভবান হয়েছে, তারা হচ্ছে বিএনপি ও জামায়াত ইসলামী। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের রাজনীতির মাঠ স্বয়ংক্রিয়ভাবে আওয়ামী লীগ বিরোধীদের দখলে চলে গেছে। শেখ হাসিনার শাসন আমলে পালিয়ে বেড়ানো কিংবা মামলায় জর্জরিত থাকা বিএনপি নেতারা এখন আগে আওয়ামী লীগের নেতাদের নিয়ন্ত্রণে থাকা অনেক কিছুই নিয়ন্ত্রণ করছেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবর প্রকাশিত হচ্ছে। 5ই আগস্টের পর বেশ দ্রুততার সাথে বিএনপি নেতা খালেদা জিয়াকে মুক্তির আদেশে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। এরপর বিএনপির বেশ কিছু সিনিয়র নেতা জেল থেকে দ্রুত ছাড়া পান। অনেকের বিরুদ্ধে কিছু মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।